আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওয়াকার সেনাবাহিনী ইনস্টিটিউটটারে খুনি জেনারেলদের রক্ষায় নামাবে, সব কয়টারে ফাঁসিতে ঝুলানো হবে, কাউকে ছাড়া হবে না। এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটাকেও ছাড়া হবে না। ১৫ বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার সকল সুযোগ করে দেয় জেনারেল ওয়াকার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকার এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগী বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের ২,০০০ লাশ পড়া তারপর জুনিয়র কর্মকর্তাদের চাপে আর নিজের প্রাণ বাঁচাতে স্বাভাবিকভাবেই জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যদিও অনেকটাই নিশ্চিতভাবে জানা যায় সেদিন ওয়াকার জনতার দাবির পক্ষে না দাঁড়ালে জনতার তাকেও শেষ করে দিত। ব্যাপারটি বুঝতে পেরেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলেন। এজন্য অনেকের কাছে ওয়াকার হিরো হলেও ভেতরে ভেতরে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত সেনাপ্রধান। দেশজুড়ে আলোচনা তৈরি করেছেন প্রধান উপদেষ্টা ড ইউনূসের পদত্যাগের ঘোষণা। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন, এই পদত্যাগের ঘোষণা শুধুমাত্র ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এর পেছনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। সরকারি সূত্রে জানা গেছে সাম্প্রতিক কিছু নীতিগত সিদ্ধান্ত এবং প্রশাসনিক পরিবর্তন নিয়ে ড ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের মতবিরোধ চরমে ওঠে। এই মতবিরোধ ধীরে ধীরে রূপ নেয় চাপ প্রয়োগে। বিশ্বস্ত সূত্র দাবি করেছে, গোপন বৈঠকে জেনারেল ওয়াকার স্পষ্ট জানান সরকারকে স্থিতিশীল রাখতে হলে ইউনূসকে সরে যেতে হবে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেনাপ্রধান ওয়াকারকে অপসারণ করা জরুরি? এছাড়াও জেনারেল ওয়াকারের ১০টি অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক ওয়াকারের কুকর্মগুলো। নাম্বার ১, হাসিনাকে সেফ এক্সিট দেওয়া। জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে স্বৈরাচার হাসিনাকে দেশ ত্যাগে সাহায্য করা। অথচ হাসিনা এদেশে যা করেছে তার জন্য উচিত বিচার হবে, দরকার ছিল জনগণের আদালতে, কিন্তু সেটি সম্ভব হয়নি। সেনাপ্রধানের কারণে এমনকি জুলাই বিপ্লবে যে ২,০০০ মানুষ নিহত হয়েছিল সেখানেও নীরব সম্মতি ছিল ওয়াকারের। জানা যায় সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিল হাসিনাকে জনতার হাতে তুলে দিতে, কিন্তু ওয়াকার সেটিও হতে দেননি। তিনি এতটাই গোপনীয়তার সাথে হাসিনাকে পালাতে সাহায্য করেন যে হাসিনার ফ্লাইটটির রাডার পর্যন্ত ফাঁকি দেয়। হাসিনা, তার বোন রেহানা বা ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিসেস ফোর্স সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি, যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা। আর এসব সম্পন্ন হয়েছিল ওয়াকারের কল্যাণেই। নাম্বার ২, হাসিনার ৬৫০ জন দোসরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া। হাসিনা যখন পালালেন তখন তার হাজারখানেক নেতাদের জনগণের হাতে মার খেয়ে পথে ঘাটে মরে থাকার কথা ছিল, কিন্তু সেটি হয়নি, কারণ হাসিনার আত্মীয় ওয়াকার আওয়ামী লীগের নেতাদের গোপনে ক্যান্টনমেন্টে আশ্রয় দেন। সেখানে তারা মাসখানেক অবস্থান নেয়। এরপর ওয়াকার নিজের প্রচেষ্টায় তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করে। একটি ঘটনার কথা বলা যাক। ৫ই অগাস্টের ইতিহাসের এক ভিন্ন মাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে। ওই দিন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবাল উর রহিম ও নাজমা আক্তার প্রায় ১২.৫ ঘণ্টা সংসদ ভবনের ব্যাংকারে আত্মগোপনে ছিলেন। এদের সবারই সেদিন জনতার হাতে গণধোলাই খাওয়ার কথা ছিল, কিন্তু এদের সবাইকে সেখান থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান ওয়াকারের নেতৃত্বে একদল সেনা সদস্য। এমনকি জানা যাচ্ছে শিরিন শারমিন সহ অনেকেই এখনও সেনাপ্রধানের আশ্রয়ে আছেন। নাম্বার ৩, পিলখানা হত্যার কমিশন হতে বাধা দেওয়া।
2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় যখন বিডিআরের গণহত্যা চলে তখন ওয়াকার 17 ইস্ট বেঙ্গলের 2IC হিসেবে পিলখানায় যথাসময়ে পৌঁছেছিলেন, কিন্তু প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকের ফোন পাওয়ার পর আর পিলখানার ভেতরে ঢুকার চেষ্টা করেননি। এই ঘটনার কথা তখন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল তরুণ অফিসার এবং বীর জওয়ানরা জানে। কেন তখন বিডিআর অবরুদ্ধ সেনা অফিসারকে ওয়াকার রক্ষা করেনি? 2009 সালের এই বিদ্রোহের ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন তুলে আসছিলেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জড়িত থাকার পরও তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়েছে জানা গেছে। পিলখানা হত্যা মামলার পূর্ণ তদন্ত যেন সম্পন্ন না হয় সেখানেও কলকাঠি নেড়েছেন ওয়াকার। নাম্বার 4, পিলখানা হত্যার পুরো দায় বিডিআরকে দিয়ে দেওয়া হয়। জানা যাচ্ছে পিলখানা হত্যায় জড়িত ছিলেন ওয়াকার। অনেকে বলছেন ওয়াকার পিলখানা হত্যার সাথে জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিলেন। জুলাই বিপ্লবে ওয়াকারের হাতে দ্বিতীয় কোনো অপশন না থাকার কারণে ওয়াকার হাসিনাকে পালাতে সাহায্য করে। এতে করে হাসিনার প্রাণ বেঁচে যায়। বলা যায় ওয়াকার হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন, না হলে সেদিন ফ্যাসিস্ট হাসিনাকে শেষ করে দিত সাধারণ মানুষ। স্বৈরাচারের বিচারও এভাবেই হবার কথা ছিল, কিন্তু ওয়াকারের জন্য তা সম্ভব হয়নি। হাসিনা পালানোর আগে ওয়াকার হাসিনাকে প্রতিশ্রুতি দেন তার সকল নেতাকর্মীকে নিরাপদে তিনি দেশত্যাগ করতে সাহায্য করবেন। ওয়াকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং এখনও করে চলেছে। তারা পিলখানা হত্যা মামলা যে শুধু বিডিআর সদস্য নয়, সেনাবাহিনীর লোকেরাও যে জড়িত ছিল সেটি স্বীকার করতে নারাজ ওয়াকার। নাম্বার 5, ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা অফিসারদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন ডিজিএফআই প্রধানসহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। 9ই অক্টোবর গুমের অভিযোগটি দেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক। নিজের গুম, নির্যাতন ও চাকরিচ্যুত হওয়ার বর্ণনা দিয়ে তিনি বলেন, আমাকে 2012 সালে সেনাবাহিনী থেকে গুম করা হয়। 43 দিন আমাকে হাত পা চোখ বেঁধে রাখা হয়। 2018 সালের 4 অগস্ট মিরপুরের ডিওএইচএস থেকে দ্বিতীয়বার গুম করা হয়, তখন গুম করে রাখা হয়েছিল 1.5 বছর। তারা বলেছে চুপ না থাকলে আমাকে শেষ করে দেবে। আমার বিরুদ্ধে সাইবার আইনে 11টি মামলা করা হয়েছে এবং কর্মকাণ্ডের ভিত্তিতে কয়েকজন সেনা অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেন ওয়াকার। নাম্বার 6, গুম খুনে জড়িত সেনা অফিসারদের দেশ ছাড়তে সাহায্য করা। স্বৈরাচার শেখ হাসিনার সময় পরিকল্পিত হত্যাকাণ্ড, গুম, সামরিক বাহিনীর মেধাবী অফিসার সদস্যদের একপেশে সামরিক আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে বিনা পেনশনে চাকরিচ্যুত করা হয়। একই সঙ্গে হাসিনার সহযোগী হয়ে গুম খুনে জড়িত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, লেফটেন্যান্ট জেনারেল সৈফ, বেনজির, হারুন, মনিরুলদের বিদেশে পালাতে সাহায্য করার পেছনেও ওয়াকারের হাত আছে বলে মনে করা হয়। নাম্বার 7, প্রধান উপদেষ্টাকে মেনে নিতে না পারা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার বুকে পাথর চাপা দিয়ে ড ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। ড ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। একজন কনভিক্টেড ব্যক্তি কিভাবে একটি দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন? বাংলাদেশের 30 থেকে 40% ব্যক্তি আওয়ামী লীগ সাপোর্ট করে। এই 30 থেকে 40% ব্যক্তির বিরুদ্ধে গিয়ে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা কি উচিত? সেনাপ্রধান অনেক তর্কবিতর্কের শেষে সমন্বয়কর্তাদের বলেছিলেন যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। সেনাপ্রধান যে ইউনূসকে মেনে নিতে পারেননি তারও অনেক আলামত পাওয়া গেছে। এছাড়া প্রধান উপদেষ্টার নাম ধরে ডাকার ধৃষ্টতাও দেখিয়েছেন ওয়াকার। নাম্বার 8, প্রশাসনকে পাশ কাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া। জেনারেল ওয়াকার কোনোভাবেই হাসিনার দুরবস্থা মেনে নিতে পারেন না। জাতিসংঘ যখন দাবি করল বাংলাদেশে জেনোসাইড হয়েছে, তখন তা মেনে নিতে না পেরে প্রশাসনকে পাশ কাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে স্টেটমেন্ট দেন ওয়াকার। নাম্বার 9, আয়নাঘরের আলামত ধ্বংস করেন ওয়াকার।
বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হচ্ছে আয়নাঘর। আয়নাঘর ছিল নির্যাতন ও গুমের কেন্দ্র, যেখানে রাজনৈতিক বিরোধীদের বন্দী রাখা হতো বছরের পর বছর। ছোট আলোহীন কক্ষগুলো ছিল এমনভাবে তৈরি যে বন্দীরা বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানতে পারত না। এক একটি কামরা যেন গ্রামের মুরগির খাঁচা, বাইরের জগৎ থেকে পুরোই আলাদা। কোথায় আছেন, দিনের কোন সময় পার করছেন, জানারও সুযোগ নেই। সবচেয়ে বিপজ্জনক হল আয়নাঘর পরিদর্শন করতে ইউনুসকে বাধা দেয় ওয়াকার এবং সব আলামত ধ্বংস করার পর বুকে পাথর বেঁধে পরিদর্শন করার বিষয়টি মেনে নেন সেনাপ্রধান। পরিদর্শনের সময় দেখা যায় বন্দিশালার অনেক আলামত মুছে ফেলা হয়েছে। দেওয়াল রং করে মুছে দেওয়া হয়েছে বন্দীদের লেখা, ভেঙে ফেলা হয়েছে কক্ষের বিভাজন। এ সবই করা হয় ওয়াকারের নেতৃত্বে। নাম্বার 10, আওয়ামী লীগের পুনর্বাসিত করার ষড়যন্ত্র। স্বৈরাচারী আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে প্রেসক্রিপশন দিয়েছে দিল্লি। সেই প্রেসক্রিপশন বাস্তবায়নে কাজ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আওয়ামী লীগের তুলনামূলক কম দুর্নীতিবাজ নেতাদের নিয়ে রিফর্ম আওয়ামী লীগ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন ওয়াকার, যেখানে হাসনাত আবদুল্লাকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে প্রস্তাব মেনে নিতে। এমনকি এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিজের জীবন হুমকির মুখেও মনে করেছেন হাসনাত। জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এমন অভিযোগের শেষ নেই। এসব অভিযোগের যে কোনো একটি আমলে নিলেই সেনাপ্রধানের চেয়ারে বসার ক্ষমতা হারাবেন। সুতরাং 5ই অগস্ট জেনারেল ওয়াকার রক্তপাতের রাতে দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে আজ তার দালালরা যে অপপ্রচার চালাচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, অসত্য এবং প্রতারণাপূর্ণ। এই ঘটনায় আজ পর্যন্ত কোনো সেনা অফিসারের বিচার হয়নি। তার মানে ওয়াকার এই হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে। 20 জুলাই থেকে ঢাকার আকাশে সেনা সার্ভিলেন্স ড্রোন উড়িয়ে পুলিশকে ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে কোথায় কোথায় বিক্ষোভকারীরা জড়ো হচ্ছে, আর পুলিশ কোন জায়গায় যেয়ে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। কমান্ডিং অফিসার হিসেবে ওয়াকারের হাতে নিহত ছাত্রদের রক্ত লেগে আছে। 4ই অগস্ট গণভবনে রাত 10:30টায় সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠক বসে। ওই বৈঠকে ওয়াকার ছিল। খুনি হাসিনার সভাপতিত্বে এদেশে তার শেষ রজনীর সেই বৈঠকে গুম, খুন, জোর জবরদস্তি করে ক্ষমতায় আঁকড়ে থাকার শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সাথে এবং সশস্ত্র সবগুলো বাহিনীর প্রধানরা উপস্থিত থেকে